আগামী অক্টোবর-নভেম্বরে বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক হিসাব নিকাশ। দীর্ঘ অপেক্ষার পর শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, ধাপে ধাপে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কোথায়? মাঠে জামায়াত চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে, অথচ নির্বাচন কমিশন আর বিএনপি সরকার সে পথে হাঁটেননি। উল্টো সবুজ সংকেত মিলছে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র হয়ে লড়ার। কেন এই নমনীয়তা? এর পেছনে কি ভারতের কোনো অদৃশ্য বার্তা কাজ করছে, নাকি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে জড়িয়ে আছে এই নির্বাচনের সরাসরি সম্পর্ক? স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের অক্টোবর থেকে পর্যায়ক্রমে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। দেশের বিশাল কর্মযজ্ঞ এটি। মোট ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি কর্পোরেশন এবং ৬১ জেলার পরিষদে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তবে এবার ভোটে দাঁড়ানো মোটেও সহজ হচ্ছে না। নির্বাচন কমিশন প্রার্থিতার নিয়মে আনছে বড় ধরনের পরিবর্তন। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বিতীয়ত, শুধু ঋণ খেলাপিই নয়, ব্যাংকের ঋণের জামিনদাররাও প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। তৃতীয়ত, দ্বৈত নাগরিকত্ব বা লাভজনক পদে থাকা ব্যক্তিরা অযোগ্য হবেন। চতুর্থ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা ভূমিকর বকেয়া থাকা প্রতিষ্ঠানের প্রধানরাও কোনো পদে দাঁড়াতে পারবেন না। নিয়মকানুনের এই কড়াকড়ি বেশ স্পষ্ট, কিন্তু সবচেয়ে বড় বিতর্কটি বাধছে অন্য জায়গায়। জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অংশ নিতে পারেনি আওয়ামী লীগ, কিন্তু স্থানীয় নির্বাচন তো নির্দলীয় প্রতীকে হয়। ঠিক এই জায়গাটিতেই আসল প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে তৎপর হয়ে ওঠে জামায়াতে ইসলামী। তারা নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাব জমা দেয়। জামাতের মূল দাবি ছিল সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকারের কোনো স্তরে প্রার্থী হতে দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন জামায়াতের এই চিঠিতে পাত্তা দেয়নি। কেন দিল না? উত্তর মেলে সরকারের শীর্ষ পর্যায় থেকেই। গত ৯ জুন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় প্রতীকে হয়। নির্ধারিত শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। তিনি আওয়ামী লীগের হলেও আইনগত কোনো বাধা নেই। এর সহজ অর্থ দাঁড়ায়, আওয়ামী লীগের পদধারী নেতারা নিজেদের দলীয় নাম বা স্লোগান ব্যবহার করতে পারবে না ঠিকই, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামতে তাদের কোনো আইনি বাধা থাকছে না। এখানেই জন্ম নিচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। বিএনপি সরকার কেন আওয়ামী লীগকে আটকে দেওয়ার জামাতের প্রস্তাব গ্রহণ করল না? বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা এতদিন যে দাবি করে আসছেন দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই, সেই দাবি সত্যি কিনা তা প্রমাণের সুযোগ কেন দেওয়া হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে থাকতে পারে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ। প্রথমত, আন্তর্জাতিক মহল, বিশেষ করে প্রতিবেশী ভারত পর্যবেক্ষণ করতে চায় সরকার পরিবর্তনের পর মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রকৃত জনসমর্থন ঠিক কতটা অবশিষ্ট আছে। আর সে কারণেই হয়তো ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন কোনো পরামর্শ দিয়েছে যাতে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশ নিতে পারে। আইন করে কোনো দলকে হয়তো কাগজ কলমে নিষিদ্ধ করা যায়, কিন্তু জনগণের মন থেকে তাদের মুছে ফেলা যায় না। বিএনপি হয়তো এই নির্বাচনে আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে লড়তে দিয়ে দেখতে চায়
জনগণ আদৌ তাদের গ্রহণ করে নাকি বর্জন করে? যদি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে যান, তবে বিএনপি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তত্ত্ব শতভাগ প্রমাণিত হবে। এদিকে মাঠের এই হিসাব নিকাশের মাঝেই তৈরি হয়েছে আরেক বড় চমক। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। দলের নেতাদের নিয়ে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবে বলেও ঘোষণা দিয়েছেন। কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সাথে অক্টোবর নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনের যোগসূত্র কোথায়? উত্তরটা খুব সোজা। শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেখে নিতে চান তৃণমূলের মানুষের মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর আস্থা ঠিক কতটা অবশিষ্ট আছে। নির্দলীয় ভোটেও যদি দলের সমর্থিত প্রার্থীরা জয়ী হয়ে আসতে পারেন, তবে তা প্রমাণ করবে আওয়ামী লীগ এখনও দেশের প্রধান রাজনৈতিক শক্তি। আর এই পরীক্ষার ফল দেখেই ডিসেম্বরে রাজনীতির নতুন চাল চালবেন শেখ হাসিনা। সব মিলিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি বাংলাদেশের রাজনীতির নতুন এক অ্যাসিড টেস্ট। একদিকে জামায়াতের কঠোর অবস্থান, অন্যদিকে বিএনপি সরকারের আইনি নমনীয়তা। এর মাঝে আওয়ামী লীগের জন্য এটি অস্তিত্বের প্রমাণের এবং নিজেদের জনপ্রিয়তা মেপে নেওয়ার শেষ সুযোগ। অক্টোবর নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনই বলে দেবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে। আপনার কি মনে হয়, নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা কি সুবিধা করতে পারবে, নাকি মাঠে থাকবে বিএনপি জামাতের দখলে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি তুমুল প্রতিযোগিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল। সংসদীয় গণতন্ত্রে যেভাবে একতরফাভাবে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, এই প্রথম বিএনপি বলতে পারবে যে তারা প্রতিযোগিতার মাধ্যমে, যদিও ট্র্যাডিশনাল, তাদের বিজয়টা নিশ্চিত ছিল, তারপর সেখানে প্রতিযোগিতা হয়েছে এবং বিএনপিকে জিতিয়ে দেওয়ার জন্য এবং সেই প্রতিযোগিতাকে যাকে বলা হয় আকর্ষণীয় করার জন্য জামাত যে আত্মত্যাগ করেছে, জামাত যে খেলাধুলা করেছে, এটাকে রাজনীতির একটা মহা ভেলকিবাজ হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন। আমার মাথায় ঢুকে না যে এখানে জামাত কেন প্রার্থী দিল, আর এখানে কর্নেল ওলি সাহেব কেন প্রার্থী হলেন। তারা যে কথা বলতে চান সেটা হলো যে যেহেতু গণতান্ত্রিক পরিবেশ, সেখানে কোনো কিছুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেওয়া ঠিক নয়। ভালো কথা, কিন্তু যেখানে পরাজয় নিশ্চিত, সেখানে কর্নেল ওলির মতো একজন এমিনেন্ট পলিটিশিয়ান, এমিনেন্ট যাকে বলা হয় ফ্রিডম ফাইটার, তিনি অলনে ছাড়েন মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি জামাত, তাদের দলের প্রার্থী হলেন, প্রেসিডেন্ট প্রার্থী হলেন। এতে করে এই ভদ্রলোকের যে সারা জীবনের যে অর্জন, এই ভদ্রলোকের যে প্রাপ্তি এবং এই ভদ্রলোকের যে সোশ্যাল ইনফ্লুয়েন্স, মুহূর্তের মধ্যে এটা জিরো হয়ে গেল। এবং তিনি এই ফাঁদে কেন পড়লেন, কীভাবে পড়লেন, ইটস এ $1 মিলিয়ন কোশ্চেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো জামাত এই কাজটি কেন করলো। জামাত গত 2 বছর যাবৎ এক্সট্রিম লেভেলে অভিনয় করে যাচ্ছে। তারা সেনাবাহিনীর সঙ্গে অভিনয় করছে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অভিনয় করছে, ভারতের সঙ্গে অভিনয় করছে। তাদের বুক একদিকে, মুখ অন্যদিকে, তাদের দেহ একদিকে, মন অন্যদিকে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হওয়ার চেষ্টা করেছে, পাকিস্তানের বন্ধু হওয়ার চেষ্টা করেছে, আবার ভারতের সঙ্গে যে বন্ধুত্ব করবে না এই কথাও তারা বলেনি। তারা বিএনপির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, জোট করার চেষ্টা করেছে, আবার বিরোধী দল হয়েছে। তারা সংসদে এক ধরনের আচরণ করে, সংসদের বাইরে এক ধরনের আচরণ করে, এবং তাদের সঙ্গে সংসদের ভিতরে, সংসদের বাইরে জামাতের নেতাদের বক্তব্য এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর বক্তব্য, এগুলো দেখলে মনে হয় সব কিছু সাজানো।
সব কিছু আমি এবং মামুদের একটা সাজানো নাটক, যেটা দেখে মানুষ বিনোদিত হয়। নির্বোধ যারা লোকজন আছে তারা আহা ওহা শব্দ করে যে আহা, আমাদের দেশে এত শক্তিশালী একটি সরকারি দল যে বিরোধী দলকে একটু চুল ছাড় দেয় না, তাদেরকে গুপ্ত বলে, তাদেরকে নানা রকম সমালোচনা করে। কিন্তু মানুষ যা বোঝার সেটা কিন্তু টু দি পয়েন্টে মানুষ বুঝে যাচ্ছে। এর ফলে কি হলো, ডে বাই ডে দুটো দলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং দুটো দলের যে সকল নেতৃবৃন্দ এই কথাগুলো বলছেন, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হন, কিংবা জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান হন, কিংবা প্রধানমন্ত্রী নিয়োগকৃত ডক্টর জাহেদ অথবা রাশেদ, তারা যেই হন না কেন, যে কথাগুলো তারা বলেন, এই কথার কারণে তাদের যে সামাজিক মান মর্যাদা ইজ্জত আবরু ডে বাই ডে কোন পর্যায়ে এখন নেমে গেছে, একটু আল্লাহর হস্তে একটু বিবেচনা করে দেখেন। একইভাবে এই যে দেখেন, একটা রাষ্ট্রপতি নির্বাচন হলো, দেশের যেহেতু 99% মানুষ সাধারণ চিন্তা করে, এলোমেলো চিন্তা করে, যে ঠিক আছে যেটা দেখে ওটাকে মনে করে সত্য, কিন্তু এর পেছনে 1% লোক আছে যারা একটু বিকল্প চিন্তা করে। তো যখন ঘটনা ঘটে 99% লোক চিন্তা করছে হ্যাঁ ঠিকই তো, কর্নেল ওলি জনতার প্রেসিডেন্ট, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়া দরকার, আমরা কেন বিনা যুদ্ধে নাহি ছাড়িব মানে সুচাগ্র মেদিনী নামক রাষ্ট্রের একটা জনপদের একটা সুয়ের মাথায় যে পরিমাণ জায়গা দরকার, অতটুকু জায়গাও আমি যুদ্ধ ছাড়া ছাড়ব না। এই জিনিসগুলো কবিতাতে ভালো শোনায়, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে সরকার নিজেদেরকে অতি প্রাকৃত, অতি আধুনিক, ওভার স্মার্ট, অতি গণতান্ত্রিক, অতি মহৎ, অতি দয়ালু, এই জিনিসগুলো প্রমাণ করার জন্য চেষ্টা করছেন উইদাউট এনি জব। শুধুমাত্র অঙ্গভঙ্গি, শুধুমাত্র কথা এবং কিছু যাকে বলা হয় ন্যারেটিভ, বক্তব্য তৈরি করে এই মহত্ব তারা দেখানোর চেষ্টা করছে। সেটা গোলাপি বাস থেকে শুরু করে 100 টাকার খাবার, 100 টাকার খাবার থেকে খালকাটা থেকে শুরু করে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী ময়লা আবর্জনা নিজ চোখ দ্বারা তিনি দর্শন করছেন। আবার এই জন্য মানে প্রশাসক পদে নিযুক্ত যারা লোকজন রয়েছেন তাদেরকে তিনি ধমকাচ্ছেন। এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের কোনো মৌলিক পরিবর্তন আসছে না, সাময়িকভাবে মানুষের মধ্যে ওই যে 99% মানুষ তারা আমার কাছে না বেচাতে চেষ্টা করছে, কিন্তু দুদিন পরে যখন দেখা যাচ্ছে যে ময়লা প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পরে কমে নাই বরং বেড়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দেওয়ার পরে সন্ত্রাস বেড়ে যাচ্ছে, তখন বলছে যে না, আমাদের আর এই অভিনয় ভালো লাগে না, আমরা অসুস্থ হয়ে পড়ছি। জামাতের মতো একটা দল যেটা গত সেই 1971 সনে যে কাজগুলো করছে আমরা অলমোস্ট বেশিরভাগ ভুলে গিয়েছিলাম, বরং কেন আমরা 71 নিয়ে বসে আছি, আওয়ামী লীগ কেন বারবার এই কথাগুলো বলে, এই জিনিসগুলোর আমাদের অভিযোগের অন্ত ছিল না। কিন্তু গত 2 বছরে জামাত যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ডের ফলে আবার সেই 1971 সন ফিরে এসেছে। আবার সেই ফ্যানাটিক যে শব্দটি, উগ্রবাদ যে শব্দটি, ধর্মীয় উগ্রবাদ যে শব্দটি, মৌলবাদ যে শব্দটি, সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প, এই জিনিসগুলোর সঙ্গে জামাতের সংযোগ ঘটানোর চেষ্টা করছে ইসলামপন্থী অন্যান্য দলগুলো। এই গত 2 বছরে জামাতের সুযোগ ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব করার, এবং বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই বন্ধুত্ব অলনা ছাড়েন আবার বন্ধ হয়ে গেল। সেই বন্ধুত্ব এখন শত্রুতায় পরিণত হয়েছে, এবং সেই শত্রুতা ক্রমশ বাড়ছে। এবং এখানে অতি খেলতে গিয়ে, নাটক তৈরি করতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেগুলো আলটিমেটলি জামাতের হাতেও থাকবে না, চরমোনাইয়ের হাতেও থাকবে না, বিএনপির হাতেও থাকবে না। এগুলো মাঠে ময়দানে শুরু হয়ে যাবে। আপনি একটা নির্দিষ্ট মুখের কথা, বন্দুকের গুলি একবার ছেড়ে দিলে এটা ফিরিয়ে আনা যায় না। এখন এখানে মাঠকে উত্তেজিত করার জন্য দেশে একটা রাজনীতি, একটা ভাইব্রেন্ট রাজনীতি আছে, আওয়ামী লীগ নেই এই অভাব কেউ পূর্ণ করছে মানে বোধ করছে না। সবাই 66% লোক তারেক রহমানকে ভালোবাসছে, জামাতের সভাপতিকে সবাই মনে করছে রিয়েলি সে একজন ইমানদার বান্দা, এবং তিনি দেশের একজন সত্যিকার অর্থে বিরোধী দলের নেতা। এরকম শক্তিশালী বিরোধী দলের নেতা, ইমানদার, একিনদার, নরম সরম, যাকে বলা হয় ইনসাফওয়ালা, এরকম বিরোধী দল আর নেই। কিন্তু যখন এর অভ্যন্তরীণ যে পলিটিক্সগুলো, এটা বের হবে টুডে টুমরো, জামাতের লোকই বের করে দেবে।
আধুনিক প্রযুক্তি কোনো কিছু থাকবে না, হয়তো কোনো বৈঠকের ছবি, হয়তো কোনো বক্তব্য, হয়তো কোনো ঘটনা, হয়তো দেখা গেল কোনো দুর্ঘটনা, এই জিনিসগুলো বের হয়ে যাবে। ফলে কি হলো, দুটো রাজনৈতিক দলের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব নিয়ে টানাটানি হয়ে যাবে। ফলে কি হলো, এই যে একটা প্রেসিডেন্ট নির্বাচন হলো, এই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা দেখলাম যে জামাত তাদের প্রার্থী কর্নেল অলিকে নিয়ে দ্বিধার্সে তারা মুভমেন্ট করলো। তারপর মির্জা ফখরুল সাহেব যখন বিজয়ী হলেন, অমনি তারা দেখালো যে আমরা জাস্ট লাইক ওয়েস্টার্ন সোসাইটি, আমরা প্রতিযোগিতা করেছি, কিন্তু যিনি বিজয় হয়েছেন তাকে তো স্বাগত জানাতে হবে। কিন্তু স্বাগত জানানোর মধ্যে তারা যেভাবে চুমাচুমি করলেন, মির্জা ফখরুল রাজি ছিলেন না, তাকে জোর করে ধরে তার কপালে চুমা দিলেন। এই চারটিখানি কথা নাকি, কপালে চুমা দিলেন জোরে। এই বয়স্ক মানুষ, 80 বছর বয়স্ক একজন মানুষকে ধরে তার কপালে চুমু দিলেন, যেভাবে তাকে বুকের মধ্যে জামাতের নেতারা জড়িয়ে ধরলেন। মির্জা ফখরুল সাহেব ছাড়াতে চাচ্ছেন, আশেপাশে বিএনপির লোকজন বিরক্ত হচ্ছে, কিন্তু জামাতের লোক ছাড়বে না। আপনি যদি এই পীড়িত দেখাবেন, এই চুমো দিবেন, এই কুলাকুলি করবেন, আপনি কেন কর্নেল অলির মতো একটা লোককে নামালেন? আপনার যদি অভিনয় করতে ইচ্ছে করতো, আপনি জামাতের একজন বয়স্ক প্রবীণ লোককে বানাতেন। কিন্তু এই যে দেখেন, একটা মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য, একটি মুক্তিযুদ্ধের কিংবদন্তিকে যাকে বলা হয় জামাতের মাধ্যমে কলঙ্কিত করার জন্য এখানে কেবলমাত্র কর্নেল অলিকে বলি দেওয়া হলো না, একটা ইতিহাসকে, একটা আদর্শকে, একটা সেন্টিমেন্টকে। এবং মুক্তিযোদ্ধারা যে সহজে পারচেজ করা যায়, তাদেরকে, তারা যে লোভী, তাদের যে কোনো চরিত্র নেই, এই সমস্ত গালিগালাজ এখন এই কর্নেল অলির মতো লোককে বা যাকে বলা হয় মেজর আখতারুজ্জামানের মতো মানুষকে নিয়ে জামাত মূলত মুক্তিযুদ্ধকে এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে মুক্তিযোদ্ধার যে সমস্ত লোকজন আমরা এত বড় মনে করি, এরা আসলে নাহিদ, হাসনাত, সার্জিস এদের চাইতে কোনো অংশে ভালো না, বরং 24-এ যেটা হয়েছে এটা অনেক অনেক ভালো। জানি না কর্নেল অলি কী অবস্থায় আছেন, তিনি কী ভাবছেন, কী করছেন, কিন্তু সর্বনাশ যা হওয়ার আলটিমেটলি আপাতত দৃষ্টিতে হয়ে গেছে। ইতিহাসের এই সর্বনাশের দ্বিতীয় যে পর্ব, সেটা হলো ইম্পার্সোনালি যারা এই কাজটা করেছে, ইতিহাসের ধারাপাতকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছে, ইতিহাসের সিস্টেমটাকে অন্যদিকে নিয়ে